প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে 26,000-এর চাকরি বাতিল হয়েছে। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষা নিতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে 11, 12 এবং নবম দশম, একাদশ দ্বাদশ এবং নবম দশম, এবং সেই পরীক্ষার মধ্যে একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষার রেজাল্ট তো বেরিয়েই ছিল। এবার আজকে ইন্টারভিউয়ের জন্য যারা উপযুক্ত তাদের একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, সেটা আপলোড করা হয়েছে এবং এসএসসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট মারফত জানা যাবে। এবং প্রায় 20,000 পরীক্ষার্থীর নাম সেখানে রয়েছে এবং যদিও শূন্য পদের সংখ্যা হচ্ছে 12,445 এবং সেই পদের জন্য 1:1.6 এই রেশিও ধরে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও সামগ্রিক তালিকা এখনও প্রকাশিত হয়নি, যেটা জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক পরীক্ষার্থী নিজের রোল নাম্বার দিয়ে তারা পাস করেছেন না ফেল করেছেন, তারা ইন্টারভিউ যেতে পারবেন কি পারবেন না, এবং তার আগে একটা নথি পরীক্ষা হবে 18 তারিখ থেকে, অর্থাৎ সেই নথির ভিত্তিতে ইন্টারভিউতে তাদের ডাকা হবে। তারা নিজেরা জানতে পারছেন কিছুক্ষণ পরে, অর্থাৎ রাতের দিকে একটা সামগ্রিক তালিকা প্রকাশিত হবে। তখন স্পষ্ট হবে যে যারা রাস্তায় পড়ে চোখের জল ফেললো এতদিন, তাদের মধ্যে কতজন আজকে ইন্টারভিউতে তারা ডাক পাচ্ছে। যদিও এখনো নবম দশমের রেজাল্ট বাকি, তাতেও প্রচুর চাকরি প্রার্থী তারা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু 11, 12-এ প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে যারা পাস করেছেন তাদের মধ্যে কারা ইন্টারভিউতে যেতে পারবেন এবং ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশনে 18 তারিখ যোগ দিতে পারবেন, তার একটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট এবং পাশাপাশি তালিকা কিছুক্ষণের পর প্রকাশিত হবে। তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায় তিনি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে বাড়িতে এসছেন, কিন্তু এই যে সমস্যা, অর্থাৎ নিয়োগ দুর্নীতির সমস্যা, সেই জট কিন্তু এখনো কাটেনি এবং সেই দুর্নীতির জেরে হাজার হাজার চাকরি প্রার্থী তারা রাস্তায় চোখের জল ফেলেছেন, আন্দোলন করেছেন। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের পরীক্ষায় বসতে হয়েছে, তারা পাশ করতে হয়েছে নতুন করে, 7 বছর পড়ানোর পর তাদের পাশ করতে হয়েছে এবং তারপর আবার তাদের ইন্টারভিউ তালিকা আজকে প্রকাশিত হচ্ছে এবং সেই ইন্টারভিউ তালিকার ভিত্তিতে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা ইন্টারভিউতে যোগ দেবেন। এবং তুমি জানো যারা শিক্ষাগত যোগ্যতার জন্য 10 নম্বর এবং একাডেমিক যে কোয়ালিফিকেশন তার জন্য যেমন 10 নম্বর থাকছে, অতীতের যে অভিজ্ঞতা তার জন্য 10 নম্বর থাকছে, সেই সমস্ত যোগ করে যে তালিকা প্রকাশ হয়েছে, এখন দেখার যে যারা রাস্তায় বসে কান্নাকাটি করেছেন, জীবন একটা অনিবার্য একটা অনির্দিষ্ট পরিণতির দিকে চলে গেছে, যারা সুইসাইড পর্যন্ত করেছেন, তাদের ভাগ্য কতজনের খোলে, কতজন চাকরি হয় এবং কতজন কিন্তু তাদের মধ্যে এখনো পর্যন্ত চাকরি না পেয়ে দীর্ঘ 7 বছর পর তারা চাকরিহারা অবস্থায় এখনো থাকেন। ধন্যবাদ তোমায় কৃষ্ণেন্দু। দিল্লি বিস্ফোরণ কাণ্ড, আর দিল্লিতে লালকেল্লার সামনে সেই বিস্ফোরণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দিল্লির ওয়াজিরপুরে কেন গিয়েছিল জঙ্গি ডাক্তার? বিস্ফোরণের আগে কেন সেই ওয়াজিরপুরে গিয়েছিল? এনআইএ ও পুলিশ অভিযান চালায় দিল্লির ওয়াজিরপুরে। শিল্পাঞ্চলে কার সঙ্গে দেখা করেছিল উমার, সেটাই তারা জানতে চাইছেন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। দিল্লিতে বিস্ফোরণের আগে চায়ের দোকানে বসেছিল জঙ্গি ডাক্তার। দিল্লির ওয়াজিরপুরে চায়ের দোকানে হানা দেয় এনআইএ ও পুলিশ। দিল্লির চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তারা। দিল্লির বিস্ফোরণ স্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সরাসরি এই মুহূর্তে। পার্থ, তোমার কাছে জানতে চাইবো, দেখো যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এই বিস্ফোরণ স্থলের প্রসঙ্গ বারবার উঠে আসছে আলোচনায়, কারণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য যখন সামনে আসছে। তুমি একটু বলো, এই ওয়াজিরপুরে গিয়ে পুলিশ এনআইএ ঠিক কি জানতে চাইছে? দেখো, এই প্রশ্নটা সব থেকে বড় হয়ে উঠেছিল যখন সোমবার দিনকে বিস্ফোরণের ঘটনার যখন সন্ধ্যেবেলা ঘটে, তার আগে যখন রেইড হয় ফরিদাবাদে, সেই জায়গায় তোমার নিশ্চয়ই মনে আছে উঠে এসেছিল যে সকাল 7:30টার সময় ফরিদাবাদ ছাড়ে এবং তারপরে একটা টোলে দেখা যায় তাকে 8টা নাগাদ, এবং তারপরে দিল্লির যে রেড ফোর্টের পার্কিং লট রয়েছে সেখানে ডক্টর উমর সে 3:15 নাগাদ ঢোকে। কিন্তু যে টোল থেকে এই দিল্লি আসার যে দূরত্ব, বদরপুর টোল থেকে, সেটা 1 ঘন্টা লাগে, কিন্তু তার লাগলো এখানে আসতে 7 ঘন্টা। সুতরাং এই মাঝের সময়টা ডক্টর উমর উর নবী সে কোথায় গিয়েছিল, কার কাছে গিয়েছিল, এটা জানাটা অত্যন্ত প্রয়োজন গোয়েন্দাদের কাছে। এবং সেই জন্যই যখন একাধিক সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে, সেইটা দেখতে গিয়ে দিল্লির ওয়াজিরপুর, অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি লালকেল্লার সামনে, সেখান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে ওয়াজিরপুর, সেই ওয়াজিরপুরেও তার সিসিটিভিতে তার মুভমেন্ট পাওয়া গেছে। একটা চায়ের দোকানে বসে ডক্টর উমর সে কিন্তু চাও খাচ্ছিল, যে দোকানে চা খাচ্ছিল সিসি ক্যামেরা দেখা গেছে। কারোর সঙ্গে উমর কি কোনো কথা বলছিল, কারোর সঙ্গে কি দেখা করতে গিয়েছিল, তার কি অন্য কোনো পরিকল্পনা ছিল, তাকে কেউ কিছু নির্দেশ দিয়েছিল, এগুলো জানাটা অত্যন্ত প্রয়োজন। এবং সেই জন্য
সেই চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ, সেখানে দিল্লি পুলিশ এনআইএ তারা কিন্তু গিয়েছে। অন্যদিকে গত সোমবার দিন ঠিক এখন ঘড়ির কাঁটায় 7:30 বাজে, গত সোমবার দিন 6:50 নাগাদ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে লাল কেল্লার সামনে, এই হচ্ছে সেই জায়গা যে রাস্তা একেবারে তুমি দেখেছো, দর্শকরা দেখেছে যে কাপড় দিয়ে ঘেরা অবস্থায় ছিল, কারণ এখানে একের পর এক গাড়ি যেটা পড়েছিল সেই গাড়িগুলোকে তোলা হয়। তার পরবর্তীকালে আজকে এই সুভাষ মার্গের রাস্তা খোলা হলো এবং রাস্তা দেখতে পাচ্ছ যে একেবারে সেই জায়গায় রাস্তা ওপেন করা হলো। এখনও সেই বিস্ফোরণের বিভিন্ন চিহ্ন, সেই দাগ এখানে পড়ে রয়েছে। আজকে লালকেল্লার পাশের এই যে নেতাজি সুভাষ মার্গ, সেই নেতাজি সুভাষ মার্গের রাস্তা খোলা হলো। লালকেল্লা মেট্রো স্টেশন 1 নম্বর এবং 4 নম্বর গেট বন্ধ রেখে 2 এবং 3 নম্বর গেটও খোলা হয়েছে আজ থেকে। ধন্যবাদ তোমায়। আর এই দিল্লি বিস্ফোরণ নিয়ে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যে শ্রীনগরের থানার মধ্যে আজকে বিস্ফোরণ হয়। ফরিদাবাদ থেকে যে 2400 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, সেই বিস্ফোরকই মজুত রাখা ছিল এই নওগাম থানার মধ্যে, আর সেখানেই বিস্ফোরণ ঘটল। অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক কেড়ে নিল 9 জনের প্রাণ, আহত 32। ये जो दृश्य आप देख रहे हैं, ये नौगाम का वो पुलिस स्टेशन है जो आज देर रात एक धमाके में नष्ट हो गया। इस पुलिस स्टेशन परिसर में फरीदाबाद से लाए गए वो गोला बारूद की वहाँ पे फॉरेंसिक जांच के लिए आए गए थे, जो धमाके से फट गया जब फॉरेंसिक टीम यहाँ पे मौजूद थी। इस धमाके में 9 से ज़्यादा लोग मारे गए, 32 से ज्यादा जख्मी हैं और आसपास के इलाके का क्या हाल है ये आप यहाँ पे देख सकते हैं। हम इस समय तकरीबन 100 मीटर की दूरी पर है पुलिस स्टेशन से, और यहाँ पे जिस तरीके का नुकसान हुआ है आप देख सकते हैं कि कमरे के अंदर भी जो शीशे हैं वो टूट चुके हैं। खिड़की दरवाजों का हाल क्या है वो आप यहाँ पे देख सकते हैं कि दरवाजे 2 हिस्सों में टूट के अंदर आ गए हैं, खिड़की वहां पे पड़ी है, और अगर बाहर का हाल देखें तो हर तरफ आपको टूटे हुए शीशे नजर आ रहे हैं। और ये हाल केवल इस बिल्डिंग का नहीं, इस इलाके में हर उस बिल्डिंग का है जो आसपास है। आप कैमरामैन से कहूंगा कि वो दूसरे बिल्डिंग्स की तरफ दिखाए कि किस तरीके की क्षति यहाँ पे पहुंची है। हर एक बिल्डिंग जो कि पुलिस स्टेशन के आसपास है तकरीबन 500 मीटर की दूरी तक, वो बिल्कुल क्षतिग्रस्त हो चुकी है। और स्थानीय एमएलए का ये कहना है कि तकरीबन 90 से ज्यादा घरों को नुकसान पहुंचा। आप देख सकते हैं कि इंटेंसिटी ऑफ ब्लास्ट ये था कि छत भी टूट के नीचे आ गई है, और यानी कहीं ना कहीं जिस तीव्रता का ये धमाका था वो आम धमाका नहीं था। इसमें एक्सप्लोजिव जो था, भले ही ये बोला जाए कि वो केवल अमोनियम नाइट्रेट था, लेकिन जिस तरीके का धमाका ये हुआ उससे यही अंदाजा लग रहा है कि कोई बड़ी तीव्रता का एक्सप्लोजिव भी इसमें शामिल था, जिसके कारण इतनी बड़ी संख्या में लोग हताहत हुए, जान माल का नुकसान हुआ और 9 लोगों को अपनी जान गंवानी पड़ी। आसु कुरैशी, एबीपी न्यूज, श्रीनगर।